সলিড হচ্ছে দু প্রকার অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার। সলিড হয় তার মধ্যে একটা নির্দিষ্ট পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট থাকবে, যদি if there is particular arrangement of atoms or molecules inside a solid, তাহলে it is called a crystal. আর if there is no such particular arrangement, then it is called amorphous. Crystalline, crystalline or amorphous. ওকে, মানে মোদ্দা কথাটা হচ্ছে যে আমাদেরকে যে কোনো কিছুর মধ্যে একটা প্যাটার্ন বার করতে হবে। প্যাটার্ন স্টাডি করতে না পারলে কোনো কিছুকেই সিস্টেমেটিক্যালি স্টাডি করা যাবে না। তো যেসব মেটেরিয়ালের ক্ষেত্রে একটা প্যাটার্ন থাকবে সেগুলোকেই ক্রিস্টালাইন মেটেরিয়াল বলে। আচ্ছা, এবার ক্রিস্টালাইন মেটেরিয়াল এবং প্যাটার্ন, এবার প্যাটার্নের তো মানে কোনো শেষ নেই, কত কিছুরই কত রকমেরই প্যাটার্ন হতে পারে, যে যেভাবে ভাববে। যেমন সাপোজ এরকম একটা সেট অফ ইয়ে আছে, এই ঠিক আছে। এবার যদি কাউকে বলা হয় যে কি করে তুমি এই প্যাটার্নটাকে ডেসক্রাইব করবে, এবার অনেকে অনেক কিছুই বলতে পারে। যেমন সব থেকে কমন অ্যান্সার নিশ্চয়ই এটা হবে যে এই প্যাটার্নটাতে অ্যাকচুয়ালি এইটা রিপিট হচ্ছে। এইরকম একটা জিনিসকে পাশাপাশি অনেকগুলো করে বসিয়ে দিলে এই প্যাটার্নটা পাওয়া যাচ্ছে। আবার কেউ বলতে পারে যে না, এরকম ভাবে তো হচ্ছে, এটা ঠিক আছে। আবার এরকমও তো হতে পারে, আমি যদি এরকম বলি, এই তখন তার ক্ষেত্রে এটা হয়ে যাবে একটা, এটা হচ্ছে, এটা যদি প্যারালেলোগ্রাম হয় এটা হয়ে যাবে একটা সেন্টার্ড প্যারালেলোগ্রাম। আবার ঠিক আছে, এটা থাক। আবার আর কি ভ্যারাইটি হতে পারে, হ্যাঁ কেউ এরকমও বলতে পারে যে এইটা দিয়ে আমি প্যাটার্নটাকে চাইলে ডেসক্রাইব করতে পারি যে মানে সামথিং লাইক দিস। ওকে, আমি যদি এগুলো তুলে দিই, এরকম তো প্যাটার্ন অনেক রকমের হতে পারে। এটার নিচে এরকম এই ধরনের, তো প্যাটার্ন অনেক রকমেরই হতে পারে, কিন্তু কথাটা হচ্ছে যেরকম ইনফাইনাইট নাম্বার অফ প্যাটার্ন দিয়ে, মানে এটা যদি কোনো সিস্টেমই না থাকে তাহলে তো ব্যাপারটার মধ্যে কোনো আর কি ডিসিপ্লিন থাকবে না। তাই হ্যাঁ বল। তোমার ঘটনা আছে হয় না ইন দ্য সেন্স, মানে এরকম ভাবে ধরা হয় না তাই বলছিস? কমন আছে মানে কিরকম, মানে এটা common। মানে তারা সেকেন্ড, এই সাদাটা কমন সেটা বলছিস? হ্যাঁ কমন তো থাকবেই, কমন না থাকলে তোর কি করে হবে? যেমন ফর এক্সাম্পল, ঠিক আছে বুঝতে পারছি, মানে আমি যদি এরকম, হ্যাঁ আমি যদি এরকমই করি তাহলেও তো তোর এটা আর এটার মধ্যে এটা তো কমনই থাকছে, এই যে এটা কমন, তাই না? হুম। যাই হোক, না আমি এখানে স্ট্যান্ডার্ড যদিও, মানে আমি এখানে স্ট্যান্ডার্ড কি হয় সেটা আমি যদিও বলছি না, আমি জাস্ট বলছি যে
তোকে যদি এমনি বলা হয় যে এরকম একটা ডট দেওয়া হয়েছে, তুমি এটাকে সিস্টেমেটিক্যালি স্টাডি করো, তখন তো আমি যা খুশি তাই ধরতে পারি। যেমন আমি এখানে ইভেন আমি এটাও ধরতে পারতাম, হেক্সাগনও ধরতে পারতাম, মানে মোট কথা যা খুশি তাই ধরা যায়। কিন্তু যে কোনো একটা মানে কি বলবো সাবজেক্ট বা ফিল্ডকে ডেভেলপ করতে গেলে ওই রকম তো যা খুশি তাই করলে হবে না। একটা নির্দিষ্ট এমন কিছু একটা মানে রুল বার করতে হবে, বাংলা কথা, এমন কিছু একটা রুল অফ প্যাটার্নস বার করতে হবে যাতে সেটা প্রথমত কি বলে ওটাকে মানে ইউনিভার্সাল হয়, অর্থাৎ সমস্ত ক্রিস্টালকেই সেই রুল দিয়ে আর কি এক্সপ্লেন করা যায়। আর একটা যেটা হতে হবে সেটাকে হচ্ছে যতটা সম্ভব সিম্পল এনাফ হতে হবে, কেননা এমনিতেই ফিজিক্সটা একটু কঠিনই, আর তারপরে ওটাকে জটিল করার কোনো মানে হয় না। মানে একটা রুল প্রথমত যাতে সবকিছুকেই এক্সপ্লেন করতে পারে এবং সেটা যাতে যথেষ্ট সিম্পল হয়। তো এই কাজটাই, এই মহান কাজটা করেই ব্রাভাই বিখ্যাত হয়ে গেলেন। ঠিক আছে, ব্রাভাই নামের একজন ভদ্রলোক প্রথম একটা সায়েন্টিফিক মেথড বার করেন, সায়েন্টিফিক মেথড অফ প্যাটার্নিং। এবং ঠিকঠাক ভাবে কাউন্টও করেন। যাই হোক, কাউন্টিং এর প্রশ্নটা একটু পরে আসছি। ব্রাভাইদের আগে অ্যাকচুয়ালি মানে আরো 2-3 জন ব্যাপারটা করেছেন, কিন্তু ওনাদের কাউন্টিংটা ভুল ছিল। পুরোটাই ওনারা করেছিলেন, কাউন্টিং ভুল ছিল। ব্রাভাই ঠিকমতো কাউন্ট করে মানে কাউন্ট, আচ্ছা ডিটেলসটা পরেই বলছি আমি, এখন বেশি ডিটেলস বলা যাচ্ছে না। কিন্তু মোট কথা ব্রাভাই ঠিকমতো গুনে ফেমাস হয়ে গেলেন। ওই জন্যই আমি সবসময় বলি যে তোরা কিন্তু সিলি মিস্টেক কখনোই করবি না। সিলি মিস্টেক করলেই সেই বিখ্যাত টিখ্যাত হওয়া যায় না, আর কোনো কিছু আবিষ্কার করার পক্ষেও মুশকিল। আচ্ছা, তাহলে ল্যাটিসের এবার এই যে পয়েন্টের অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, এনি টেকনিক্যাল ডেফিনেশনটা হচ্ছে এরকম, এনি রেগুলার periodic array of points in space। তাহলে এরকম যে কোনো রকম পয়েন্টের অ্যারেঞ্জমেন্ট কিন্তু সেটাকে রেগুলার হতে হবে এবং সেটা যেন পিরিয়ডিক্যালি রিপিট হয়। এরকম যে কোনো অ্যারে অফ পয়েন্টস ইন স্পেস ইজ কল্ড ল্যাটিস। এবং তারপর যদি এক একটা পয়েন্টের সঙ্গে আমি আচ্ছা, এবার সেই এক একটা পয়েন্টের সঙ্গে মনে কর আমি একটা করে এরকম একটা মলিকিউল অ্যাড করে দিলাম, এটা তার সঙ্গে বন্ডিং হয় এটা, ঠিক আছে। এবার সেম জিনিসটা কিন্তু সবার ক্ষেত্রে অ্যাটাচড হবে, এরকম। তো এরকম ভাবে আমি যদি একটা করে মলিকিউল প্রত্যেকটা পয়েন্টে অ্যাড করি, তাহলে আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে ক্রিস্টাল, ক্রিস্টাল অফ সামথিং আর কি, যে মলিকিউল অ্যাড করেছি সেটার ক্রিস্টাল। তো এই জিনিসটাকে বলা হয় বেসিস। তার মানে এই যে ল্যাটিস, ল্যাটিসটা হচ্ছে বেসিক্যালি একটা ম্যাথমেটিক্যাল অ্যাবস্ট্রাকশন। ল্যাটিস ব্যাপারটা ফিজিক্যাল নয়। ল্যাটিস কখন ফিজিক্যাল হবে? যদি আমি ল্যাটিসের প্রত্যেকটা পয়েন্টে একটা করে বেসিস অ্যাড করি, তাহলে আমি পাই আমার ক্রিস্টাল। এই ক্রিস্টালটা হচ্ছে একটা ফিজিক্যাল জিনিস, ঠিক আছে। এইবার ম্যাথমেটিক্যাল অ্যাবস্ট্রাকশন এবং পুরো ব্যাপারটাকেই জিওমেট্রিক্যালি স্টাডি করতে হবে। মানে এখন আমরা যা করব সেটা হচ্ছে জাস্ট নাথিং বাট জিওমেট্রি। তো এবার ল্যাটিসের ক্লাসিফিকেশন, এই ব্যাপারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল এজ ইন্টারেস্টিং। ল্যাটিসের
classification is entirely based on a set of symmetry operation. ঠিক আছে, এবার সিমেট্রি ব্যাপারটা কি এটা আমরা হালকা জানি। সিমেট্রি ব্যাপারটা হচ্ছে যেমন মানে এই আচ্ছা ঠিক আছে, এইটা যদি আমার চক হয়, মানে যদি আমি সামনে দাঁড়িয়ে ক্লাস নিতাম আর কি, হ্যাঁ, তো এইবার এই পুরো ব্যাপারটাকে আমি যদি 180 ডিগ্রি ঘুরিয়ে দিই তাহলে ব্যাপারটা আবার একই রকম দেখতে হয়ে যাবে। এটাকেই সিমেট্রি বলে, মানে সিমেট্রি অপারেশন বলে। তার মানে এই যে রোটেশন বাই পাই, সেটা দ্যাট কপিজ ওয়ান সিস্টেম onto itself, যেই অপারেশন একটা সিস্টেমকে আবার তার উপরেই কপি করে, অর্থাৎ সেই আগের জায়গাতে নিয়ে যায়, দ্যাট অপারেশন ইজ কল্ড সিমেট্রি অপারেশন। এইবার এটা শুনলে খুবই অবাক লাগবে যে কত প্রকারের সিমেট্রি অপারেশন হতে পারে ফর আ ল্যাটিস। ঠিক আছে, মানে আমরা নেচারে যত রকমের ল্যাটিস দেখতে পাই, মানে ল্যাটিস প্রেজেন্ট ইন নেচার, যত রকমের ল্যাটিস দেখতে পাই, প্লাস এই যে সিমেট্রি অপারেশন, সেটাকেও আমি যদি একটুখানি ছোট্ট করে ক্যাটাগরাইজ করি, ছোট্ট করে ক্যাটাগরাইজ বলতে কিরকম, একটা সেট অফ সিমেট্রি অপারেশন, সেটাকে বলে পয়েন্ট গ্রুপ সিমেট্রি। অর্থাৎ এইখানে সিমেট্রি অপারেশনটা মানে পয়েন্ট গ্রুপ সিমেট্রিতে সিমেট্রি অপারেশনটা এমন হবে সো দ্যাট at least one point of the system so that at least one point of the system is unmoved। ঠিক আছে, অর্থাৎ এই যেমন এইটার কথাই বলছি, এই যে বললাম রোটেশন বাই পাই, সেখানে আমরা অ্যাকচুয়ালি কি করলাম, এই পয়েন্টটাকে ফিক্স রাখলাম, রেখে এটাকে অ্যাকচুয়ালি এদিক থেকে ঘুরিয়ে এদিকে নিয়ে চলে এলাম। তার মানে রোটেশনের ক্ষেত্রে সিস্টেমের একটা পয়েন্ট ফিক্স থাকে, সেই পয়েন্টের অ্যাবাউটেই রোটেশনটা হয়। এবার সেম থিং গোজ ফর, মনে করি মানে এটা যদি একটা কোনো অবজেক্ট হয় তাহলে রোটেশন করা যেতে পারে যেখানে একটা পয়েন্ট আনমুভড থাকে। আচ্ছা, এটা যদি টু ডাইমেনশনাল হয়, তাহলে ইনভার্সন করা যেতে পারে, সেখানেও একটা পয়েন্ট আনমুভ থাকে। ইনভার্সন মানে হচ্ছে যত কোঅর্ডিনেট আছে, এটা যেহেতু টু ডাইমেনশনাল তাই এক্স ওয়াই, আর যদি 3 ডাইমেনশনাল কোনো একটা অবজেক্ট হতো তাহলে এক্স ওয়াই জেড। ইনভার্সন মানে হচ্ছে প্রত্যেকটা কোঅর্ডিনেটের সাইনটা প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, মানে উল্টে যাবে আর কি, এইটাকে বলে দিস ইজ কল্ড ইনভার্সন। তাহলে ইনভার্সনেও সিস্টেমের একটা পয়েন্ট ফিক্স থাকে, তাছাড়া রিফ্লেকশন, সেখানেও একটা পয়েন্ট, মানে সেখানে অনেক পয়েন্টই ফিক্স থাকে, যদিও না অনেক পয়েন্ট না, এরকম সিঙ্গেল অ্যারোর ক্ষেত্রে তো একটাই পয়েন্ট, এরকম তার রিফ্লেকশন হচ্ছে এরকম। ক্লিয়ার? তাহলে পয়েন্ট গ্রুপ সিমেট্রি বা পয়েন্ট গ্রুপ, এর মধ্যে কি কি
এর মধ্যে কি কি সিমেট্রি অপারেশন ঢুকবে? রোটেশন, ইনভার্সন, রিফ্লেকশন। হয়ে গেল। আর একটা, এবার সবসময় তো একটা পয়েন্ট ফিক্স থাকবে এরকম না, মানে সিমেট্রি অপারেশন বলতে গেলে সব থেকে আগে আমাদের যেই জিনিসটা মনে আসে সেখানে কিন্তু মোটেই কোনো পয়েন্ট ফিক্স থাকে না। যেমন মনে করো এই ল্যাটিসটা তো এরকম আছে, এবার পুরো গোটা ল্যাটিসটাকে আমি যদি, এই লেন্থটা সাপোজ এল, এবার পুরো ল্যাটিসটাকেই আমি যদি এই ডিরেকশনে এল ডিস্টেন্স শিফট করি ডান দিকে এই দিকে, বা যদি বাঁ দিকে শিফট করি, তাহলে কি হবে? তাহলে আবার সেটা পুরোনো ল্যাটিসের উপরেই গিয়ে কপি হবে। দিস ইজ কল্ড ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশনটা এমন একটা সিমেট্রি অপারেশন যেখানে ইন জেনারেল কোনো পয়েন্টই ফিক্স থাকে না। মানে এবার তুই এটা অবশ্যই বলতে পারিস যে আমি যদি এই পুরো সিস্টেমটাকে ডান দিকে শিফট করাই, মানে এটা দেখানোর জন্য একটু নিচে করে রাখছি, হ্যাঁ, ডান দিকে যদি শিফট করাই তাহলে তোমার এই পয়েন্ট আর এই পয়েন্টটা আনমুভড থেকে গেল, সেটা ঠিকই, কিন্তু ইন জেনারেল এটা তো আমি কম করে শিফট করালাম বলে, বেশি করে শিফট করালেই আর আনমুভ থাকতো না। তাহলে ট্রান্সলেশনে কিন্তু পয়েন্টগুলো মুভ করে। তো এটার কোনো আলাদা নাম যদিও নেই, এটা হচ্ছে পয়েন্ট গ্রুপ সিমেট্রি ছাড়া, মানে যখন এই মানে ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই হয় না যে ওয়ান পয়েন্ট ইজ আনমুভড অ্যাট লিস্ট, তাহলে সেটা পয়েন্ট গ্রুপ সিমেট্রি নয়। পয়েন্ট গ্রুপ সিমেট্রির বাইরে আছে এই, সরি, পয়েন্ট গ্রুপ সিমেট্রির বাইরে সিমেট্রি অপারেশন হচ্ছে ট্রান্সলেশন। দেখা গেছে যে দেয়ার আর 32 পয়েন্ট গ্রুপ, এগুলোকে পয়েন্ট গ্রুপ বলে, মানে যতগুলো পসিবল সিমেট্রি অপারেশন এক একটাকে বলে এক একটা পয়েন্ট গ্রুপ। এবং গুণে দেখা গেছে যে 32টা আলাদা আলাদা পয়েন্ট গ্রুপ সিমেট্রি অপারেশন করা পসিবল যে কোনো ল্যাটিসের ক্ষেত্রে। ওকে, আর এর সঙ্গে আমি যদি ট্রান্সলেশনটাকেও অ্যাড করি, মানে বলতে চাইছি যে রোটেশন হচ্ছে একটা পয়েন্ট গ্রুপ সিমেট্রি। যদি কোনো একটা ক্রিস্টাল এরকম থাকে যে এই, ঠিক আছে, এবার এখানে সাপোজ আমি এইরকম একটা প্যাটার্ন বললাম, যে প্যাটার্নটা রিপিট করলে বাকি ব্যাপারগুলো জেনারেট হচ্ছে। এবার এই ছবিটা দেখলেই তো বোঝা যাচ্ছে যে এই জিনিসটা রোটেট করে যদি এখানে আসে, অবশ্যই এখানে অ্যাঙ্গেলটাকেও দেখতে হবে। আচ্ছা, তাহলে আরো একটা সিম্পল এক্সাম্পল নিই, সোজাসুজি স্কোয়ারে চলে যাই। এগুলো আসলে স্কোয়ার, হ্যাঁ, একটু ডান দিক বাদিক হচ্ছে ঠিকই, কিন্তু আসলে আমি স্কোয়ার ইউনিট সেলই আঁকার চেষ্টা করছি। এইরকম। আচ্ছা, তো এইটা দেখলে যেমন বোঝা যাচ্ছে যে এখানে 90 ডিগ্রিতে যদি এদের সবাইকে আমি রোটেট করি, মানে পুরো স্কোয়ারটাকে, এটা এখানে আসবে আর কি। তো এইটাকে ইউনিট সেলটাকে যদি 90 ডিগ্রি রোটেশন দেওয়া হয়, আচ্ছা এই ক্লাসে তো ওদেরকে অনেকটাই কল্পনা শক্তি প্রয়োগ করতে হবে, তাই কোথাও যদি আটকায় তাহলে আমাকে জিজ্ঞেস করবে। যদি আমি 90 ডিগ্রি রোটেশন করি তাহলে সেটা একটা পয়েন্ট গ্রুপ, তাহলে দিস ইজ ওয়ান পয়েন্ট গ্রুপ। পয়েন্ট গ্রুপ মানে পয়েন্ট গ্রুপ সিমেট্রি অপারেশন, ওটাকে তো সবসময় বলা হয় না, এটা একটা পয়েন্ট গ্রুপ সিমেট্রি অপারেশন। এইবার কোনো একটা ল্যাটিস এইরকম ইন্টারেস্টিং টাইপের হতে পারে যেখানে 90 ডিগ্রি রোটেশনের পরে একটা ছোট ট্রান্সলেশন দিলেও আবার একই ল্যাটিস জেনারেট হয়। যেমন
আচ্ছা, যেমন এটা যদি এরকম হতো যে এদের মাঝখানেও আর একটা করে অ্যাটম আছে, তাহলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এটা দিস সিস্টেম, ঠিক আছে, দিস সিস্টেম ইজ ইনভেরিয়েন্ট আন্ডার 90 ডিগ্রি রোটেশন অফ, এই স্কোয়ারটাকে আমি ইউনিট সেল বলছি, পরে সেলের ডেফিনেশনটা দিচ্ছি একটু পরে। Invariant under 90 degree rotation of unit cell. It is also invariant under 90 degree rotation of unit cell plus, এই সাইডটা যদি A হয়, plus A/2 translation along z axis। কেননা 90 ডিগ্রি রোটেট করলাম, এটা কি ঠিক বললাম আমি? এটা যদি একটু আন্দাজেই বললাম, এটাকে আবার রোটেট করলে পরে এরকম একটা পাচ্ছি, তারপরে না, এই দিকে করতে হবে তাই না? এইদিকে করলে ব্যাপারটা ঠিকঠাক। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ইয়েস, y axis, along y axis, রাইট। তার মানে যদি শুধু পয়েন্ট গ্রুপ ধরা হয়, মানে অনলি পয়েন্ট গ্রুপ সিমেট্রি অপারেশন হলে সেটাকে কাউন্ট করে তো পাওয়া গেছে 32। এবার তার সঙ্গে যদি আমি, তাহলে দেখাই যাচ্ছে আমি যদি আবার তার সঙ্গে ট্রান্সলেশনটাকেও সঙ্গে কনসিডার করি, তাহলে আরো নতুন নতুন সিমেট্রি অপারেশন বা নতুন নতুন সিমেট্রি পাওয়া যাবে এবং নতুন নতুন গ্রুপ অ্যাড হবে। তো পয়েন্ট গ্রুপ সিমেট্রি আর এই যে ট্রান্সলেশন, সেই দুটোকে অ্যাড করে যে গ্রুপ পাওয়া যায় সেটাকে ইন জেনারেল বলা হয় স্পেস গ্রুপ। কারণ এই দুটোকে, মানে এই দুটোই তো পসিবল, মানে হয় পয়েন্ট ফিক্স থাকবে আর না হলে পয়েন্ট ফিক্স থাকবে না, তাহলে এই দুটোই অপশন পসিবল। সুতরাং এই টোটালটাকে স্পেস গ্রুপ বলে, কেননা এর দ্বারা বোঝাচ্ছে যে স্পেসে প্রেজেন্ট যে কোনো কনফিগারেশনকেই এই দুটোর কম্বিনেশন দিয়ে ডেসক্রাইব করা যাবে। তো স্পেস গ্রুপ কাউন্ট করে, মানে যখন দুটো একসঙ্গে ধরা হচ্ছে আর কি, পয়েন্ট গ্রুপ প্লাস ট্রান্সলেশন, টোটাল স্পেস গ্রুপ, নাম্বার অফ স্পেস গ্রুপ ইজ 230। একটু 1 মিনিট দাঁড়া। ওকে, এবার তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে যে পয়েন্ট গ্রুপ সিমেট্রি, আচ্ছা নেক্সট কোশ্চেন ঠিক নয়, আচ্ছা পয়েন্ট গ্রুপ সিমেট্রির মধ্যে অজস্র ভ্যারাইটি আছে এবং অনেক রকম আর কি ব্যাপার আছে, কিন্তু এটা তোদের মাস্টার্সে গিয়ে বেশি ডিটেলস আছে। মানে এখন অনেক কিছু কোশ্চেন মনের মধ্যে থাকবে, কিন্তু সবগুলো এখন বলা যাবে না, যতটা এক্ষুনি বলা যাবে ততটাই বলছি। পয়েন্ট গ্রুপ সিমেট্রির মধ্যে রোটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং দেখা গেছে যে ন্যাচারাল ল্যাটিসের ক্ষেত্রে টু পাই বাই 1, 2 pi by 2, 2 pi by 3, 1 2 3 4, তারপরে 5টা হয় না, হয় না মানে ন্যাচারালি দেখা যায় না এবং সম্ভবও নয়। আবার 6, 7টা আবার হয় না, 2 pi by 7, it is not allowed। দেখা গেছে যে যে কোনো ইনফাইনাইট পিরিয়ডিক অ্যারে of points,
সেটাকে ডেসক্রাইব করার জন্য যে ধরনের ইউনিট সেল নেওয়া পসিবল, ইউনিট সেল অর্থাৎ রিপিটিং ইউনিট, যে ইউনিটকে রিপিট করে ওই অ্যারেগুলোকে আমি এক্সপ্লেন করছি। এই যে রিপিটিং ইউনিটের যে সিমেট্রি, সেই সিমেট্রি ক্ষেত্রে দেখা গেছে যে 2π/1 2π/2 মানে এই যে সাদাতে যেগুলো লেখা আছে সেইগুলো দিয়ে রোটেশন করলে ওরা নিজের উপর কপি হয়, কিন্তু 2π/5 বা 2π/7 দিয়ে রোটেশন করলে নিজের উপর কপি হয় এরকম কোনো ইউনিট সেল দিয়ে ইনফাইনাইট পিরিয়ডিক অ্যারে অফ পয়েন্টস ক্রিয়েট করা যায় না। এর অর্থ দাঁড়ালো, তো আমরা 2π/5 এটাই যদি বলি, তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একটা রেগুলার পেন্টাগন, এই একটা রেগুলার পেন্টাগনকে, এখানটাতে একটা করে অ্যাটম আছে আর কি, রেগুলার পেন্টাগনকে পাশাপাশি বসিয়ে ইনফাইনাইট পিরিয়ডিক অ্যারে কখনোই ক্রিয়েট করা যায় না। এটা একটু ছবি সাপেক্ষ ব্যাপার। যাদের ব্যাপারটাতে সন্দেহ হচ্ছে তারা কি করবি, তারা হচ্ছে ক্লাসের পরে খাতায় পেন্টাগনেকে পাশাপাশি বসিয়ে দেখবি যেটা সত্যি সত্যি হয় কি হয় না। আপাতত আমি ছবি দেখিয়ে দিচ্ছি একটা, মানে ঠিকঠাক করে ছবিটা না আঁকলে কিন্তু ব্যাপারটা বোঝা যাবে না, এইটা হচ্ছে সমস্যা। ঠিক আছে, এখানে এগুলো সবগুলোই হচ্ছে রেগুলার পেন্টাগন, এগুলোকে পাশাপাশি বসানো হয়েছে এবং দেখতে পাচ্ছিস যে মাঝখানে মাঝখানে সাদা সাদা ফাঁকা থেকে গেছে। তার মানে এখানে কিন্তু পেন্টাগনকে ইউনিট সেল হিসেবে নিলে পুরো সিস্টেমটাকে জেনারেট করা যাবে না। এখানে তার মানে মানে এখানে যদি ইউনিট সেল হিসেবে আদৌ নিতে হয় তাহলে কাকে নিতে হবে, কার্সারটা হয়তো দেখতে পাচ্ছিস এরকম একটা পেন্টাগন, তার সঙ্গে এরকম একটা খোঁচা, না তাতেও তাহলেও হবে না, বেসিক্যালি এটা হবেই না। ঠিক আছে, পেন্টাগন দিয়ে তুই কোনো ইনফাইনাইট ল্যাটিসকে রিজেনারেট করতে পারবি না। হ্যাঁ, কিছুটা হতে পারে, ফাইনাইট হতে পারে, যেমন এখানে যেমন দেখা যাচ্ছে যে এরকম এরকম, মানে সাদাটা বাদ দিয়ে জাস্ট আমি যদি এইটুকু পোর্শনই কনসিডার করতাম, এরকম এরকম করে একটা ছোট রিজিয়ন যদি কনসিডার করতাম তাহলে ক্রিয়েট করা যেত, কিন্তু ইনফাইনাইট ল্যাটিস কখনোই ক্রিয়েট করা যায় না। এটা দিস অ্যাপ্লাইজ ফর 2π/7 অ্যাজ ওয়েল, এবং সেটা ক্যালকুলেশন করে দেখা গেছে যে 1 2 3 4 6 এই পাঁচটা ছাড়া আর কোনো কিছু দিয়েই রোটেট করে ওগুলোকে ওরকম করা যায় না। ঠিক আছে, দিস ইজ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট পয়েন্ট গ্রুপ সিমেট্রি অপারেশন। আচ্ছা, নেক্সট যেটা আমার বলার অ্যাবাউট পয়েন্ট গ্রুপ সিমেট্রি, সেটা হচ্ছে suppose we have a two-dimensional ল্যাটিস। আচ্ছা, এবার সেটা কত রকম বা কিরকম কিরকম হতে পারে। একটা হচ্ছে মোস্ট জেনারেল টাইপ, যেটা আগেই দেখিয়েছিলাম, এরকম। তো এটার জন্য প্রথমেই যেটা সকলেরই মাথায় আসবে সেটা হচ্ছে এরকম একটা ইউনিট, মানে রিপিটিং ইউনিট দিয়ে পুরোটাকে এক্সপ্লেন করা যায়, যদিও আরো অনেক রকমই করা যায়, যেমন যেমন এরকম এবং এরকম, এই রিপিটিং ইউনিট দিয়েও পুরো প্যাটার্নটাকে জেনারেট করা যেতে পারে। তো যাই হোক, এইরকম যে এগুলো, এটার একটা জেনারেল নাম আছে, মানে বেসিক্যালি সবগুলোই কিছু না কিছু প্যারালেলোগ্রাম। ওকে, তাহলে এই যে কোনো রকমের প্যারালেলোগ্রাম দিয়ে যদি প্যাটার্নকে রিপ্রোডিউস করা হয় তাহলে the lattice type is called oblique lattice, মানে based on the symmetry of
repeating unit or unit cell. ইউনিট সেলের সিমেট্রির উপর বেস করে হচ্ছে ল্যাটিসের নামকরণ। তাহলে এখানে যে কোনো রকমের প্যারালেলোগ্রাম দিয়ে এই টাইপের ল্যাটিসকে ডেসক্রাইব করা যাচ্ছে। দেয়ারফর ইট ইজ কল্ড অবলিক ল্যাটিস। এটা হচ্ছে একটা টাইপের, মানে 2 ডাইমেনশন ল্যাটিসের মধ্যে যতগুলো পার্টিকুলার টাইপ হয় তার মধ্যে এটা হচ্ছে একটা টাইপ, 1 নম্বর। আচ্ছা, আরেকটা কিরকম হতে পারে? আচ্ছা, কিরকম হতে পারে সেটা আবার এখান থেকে প্রেডিক্টও করা যেতে পারে। এই যে সেটটা থেকে 2π/1, 2π/2, 2π/3 এরকম ধরে ধরে প্রেডিক্ট করা যায়। তো এবার অবলিক ল্যাটিসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইটা এবং এইটা আমরা অলরেডি পেয়ে গেছি, 2π/1, 2π/2, কেননা এই ছবি থেকেই ক্লিয়ার যে প্রত্যেকটা ইউনিট সেলকে যদি 2π রোটেশন দেওয়া হয় এবং 2π/2 অর্থাৎ পাই রোটেশন দেওয়া হয়, তাহলে এই যে বললাম বেসড অন সিমেট্রি অপারেশন, তাহলে এই 2π এবং পাই এই দুটো দিয়েই এই ইউনিট সেলকে আবার এটার উপরে কপি করা যেতে পারে। তার মানে এর থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে আলাদা আলাদা রোটেশন মানেই যে আলাদা আলাদা ল্যাটিস টাইপ সেটা কিন্তু নয়। প্রসঙ্গত এটা কিন্তু আলাদা পয়েন্ট গ্রুপ, পয়েন্ট গ্রুপ 1, এটা জাস্ট বলার জন্য এই নামটা দিচ্ছি, এগুলোর আসলে অন্য নাম হয়। এটা কিন্তু একটা আলাদা পয়েন্ট গ্রুপ, পয়েন্ট গ্রুপ 2। একটাতে 2π রোটেশনের করেসপন্ডিং পয়েন্ট গ্রুপ, কারণ এটা তো একটা সিমেট্রি অপারেশন, এটা একটা অন্য সিমেট্রি অপারেশন, তাহলে দুটো ডিফারেন্ট সিমেট্রি অপারেশন, আলাদা নাম। এটা একটা পয়েন্ট গ্রুপ, এটা একটা পয়েন্ট গ্রুপ, অথচ দুটো পয়েন্ট গ্রুপ কিন্তু generates two different point groups, but they generate one single lattice type. তার মানে 32টা পয়েন্ট গ্রুপ মানে কিন্তু এই নয় যে আমরা 32টা ডিফারেন্ট ল্যাটিস টাইপ পাবো। এর মধ্যে অনেকগুলোর সঙ্গে মিলে টিলে গিয়ে এরকম মানে অনেক কম, মানে ডিফারেন্ট টাইপ অফ ল্যাটিস সেই সংখ্যাটা কিন্তু অনেক কম, নাম্বার অফ পয়েন্ট গ্রুপ সিমেট্রি অপারেশন সেই সংখ্যাটা অনেক বেশি। আচ্ছা, তাহলে আমাদের 2π/1 আর 2π/2 হয়ে গেল, বাকিগুলো বাকি থাকছে। 2π/3 এটা একটু ঝামেলার আছে, 2π/4টা আগে করি কারণ এটা π/2 হচ্ছে। তাহলে π/2 সিমেট্রি, তার মানে হচ্ছে একটা অবশ্যই হতে পারে স্কোয়ার। হ্যাঁ বল। হ্যাঁ, আগেরটা মানে এটাতে π/2 সিমেট্রি, না না π/2 সিমেট্রি নেই, এটা এরকম মানে বাঁকা। না না 90 ডিগ্রি নয়, এ বাবা, ওফ, আরে ছবি দেখে একটু বুঝবি তো, মানে আমি ছবি খুব একটা ভালো আঁকি না। এটা নট 90 ডিগ্রি, নট 90 ডিগ্রি, ওকে, এইটা 90 ডিগ্রি করছে। অতটাও বাজে আঁকিনি, বাট এটা তো 90 ডিগ্রি কমই। ওফ, এটা হচ্ছে জেনারেল অবলিক অল প্যারালেলোগ্রাম, নট স্কোয়ার অর রেক্ট্যাঙ্গেল, সবগুলোই প্যারালেলোগ্রাম। হ্যাঁ, তাহলে এখানে আমরা কোনটাকে টার্গেট করছি? 2π/4 অর্থাৎ π/2। এটা হচ্ছে স্কোয়ার। আচ্ছা, এটার ক্ষেত্রে তাহলে এই ল্যাটিসটাকে একটু যদি মানে আমাদের বোঝার মতো করে ডিফাইন করি, তাহলে আমাকে বলতে হবে যে a1 নট ইকুয়াল টু a2, a1 a2 অর্থাৎ a1 a2, a1 a2 মানে a1 ড্যাশ a2 ড্যাশ আর কি। ঠিক আছে, যে কোনো রকমই ল্যাটিস দিয়ে এটাকে ইয়ে করা যায়। তাহলে সেই অবলিক ল্যাটিস বা রিপিটিং বা ইউনিট সেলের বৈশিষ্ট্যটা কি? a1 নট ইকুয়াল টু a2 এবং আলফা মানে অ্যাঙ্গেল বিটুইন a1 and a2, alpha not equal to 90 degree. This is the characteristics of the unit cell.
আচ্ছা, এবার এই যে তারপরেরটা 2π/4 সিমেট্রি অপারেশনের যে ইউনিট সেল, তার ক্ষেত্রে তাহলে স্পেসিফিকেশনস কি হবে? স্পেসিফিকেশনস অফ ইউনিট সেল কি হবে? A1 ইকুয়াল টু A2 এবং আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, corresponding to 2π/4 point group এবং this is called square lattice. এখানে একটাই ল্যাটিস টাইপে, একটাই পয়েন্ট গ্রুপ। ওকে, এবার 2π/4 এর আন্ডারে আরও একটা বল, A1 A2 টা হচ্ছে এই যে ইউনিট সেলের দুটো যে আর্ম, ঠিক আছে? এবার সেটাই অনেক রকম পসিবল ইউনিট সেল, তাই অনেক রকম পসিবিলিটি আছে। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে A1 A2 নট ইকুয়াল আর আলফা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। আলফাটা হচ্ছে A1 আর A2 মাঝখানের অ্যাঙ্গেল। দুটো আর্ম, দুটো বাহু। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এবার 2π/4 এর আন্ডারে আরো একটা জিনিস, আরো একটা পসিবিলিটি আছে, which is rectangular lattice. তার মানে এরকম, মানে তোর কিছুটা থিওরিটিক্যাল আইডিয়া থাকতে হবে, মানে পুরোটাই অন্ধের মতন এক্সপেরিমেন্ট করে গেলে কিন্তু মুশকিল। কিছুটা থিওরিটিক্যাল আইডিয়া থাকতে হবে যে আমার কি ধরনের পাওয়া উচিত বা কিটা আমি এক্সপেক্ট করছি। যেমন ওখানে যেমন প্রথমে লোকজন ভেবেই ছিল 2π/1 থেকে শুরু করে সবগুলো পাওয়া যাবে, কিন্তু পরে দেখা গেল যে না, ক্যালকুলেশন করে দেখা গেল 5টা পাওয়া যাবে না। এবার হঠাৎ যদি দেখা যায় যে না 5ও পাওয়া যাচ্ছে, তাহলে আবার একটু হিসেব পাল্টে যাবে। আচ্ছা, রেক্টেঙ্গুলার ল্যাটিস, সেটার ক্ষেত্রেও পয়েন্ট গ্রুপ সিমেট্রি অপারেশন অবশ্যই 2π/4। ও না, 2π/4 তো এখানে হবে না, না সরি, ভুল বলছি, এটা 2π/4 এখানে হবে না। এটার পুরোটা ইয়ে করতে গেলে এটাকে পুরোটাই এখানে আসতে হবে। ওকে ওকে, তার মানে এটা 2π/2, 2π/2 এবং 2π/1। ঠিক আছে, পয়েন্ট গ্রুপ সিমেট্রিতে এটা 2π/2 বা 2π/1 এর আন্ডারে, এবং ইউনিট সেল স্পেসিফিকেশন A1 নট ইকুয়াল টু A2, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। বেশ, এইবার মাঝে একটাকে বাদ দিয়েছিলাম, সেটা কি ছিল? 2π/3 ছিল। 2π/3 অর্থাৎ 120 ডিগ্রি। এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং। 120 ডিগ্রি মানে কিছুটা ওই একটা হেক্সাগন টাইপের একটা জিনিস, তার মানে এটা এরকম হবে। ঠিক আছে, এইরকম একটা ব্যাপার। এবং ওয়ান পসিবল ইউনিট সেল হচ্ছে বাবা, এটা করলে এত মোটা হয়ে যায় না, এই জন্য এটা করতে চাই না আমি। নাও ইট ইজ ওকে। এই অ্যাঙ্গেলটা
দিস অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি এবং দিস অ্যাঙ্গেল ইজ 120 ডিগ্রি। কেমন? তাহলে এই ইউনিট সেলটাকে আমি যদি, তোদের সামনে কি খাতা আছে, এই ইউনিট সেলটাকে একটু 60 ডিগ্রি রোটেশন আর 120 ডিগ্রি রোটেশন দিয়ে দেখ তো কি রকম হচ্ছে ব্যাপারটা, একই ল্যাটিস আসছে কিনা, মানে এই মানে ইউনিট সেলটা আবার একই ইউনিট সেল হচ্ছে কিনা, 60 ডিগ্রি রোটেশন আর 120 ডিগ্রি রোটেশন। এটা দেখ তো, 2 মিনিট টাইম দিচ্ছি। পুরো ইউনিট সেলটাকে 60 ডিগ্রি ঘোরাবি আর 120 ডিগ্রি ঘোরাবি। তোরা খাতায় কর, আমি এখানে করি। কিভাবে হচ্ছে? ও ও বলবি তো সেটা আগে। কোনটা থেকে শুরু করবো বল? এটা বলবো? এটাই বলছি তাহলে। অবলিক ল্যাটিস এরকম টাইপের। কোনো একটা ল্যাটিস আছে, তাহলে এটা রিপিটিং ইউনিট কি হবে? এইটা হচ্ছে রিপিটিং ইউনিট। এবার এই যে একটা ফিগার, ঠিক আছে, যে কোনো কিছুর সিমেট্রি বলতে কি বোঝায়? ও, যে কোনো কিছু সিমেট্রি বলতে বোঝায় যে যেমন মনে করো একটা স্কোয়ার আছে, ঠিক আছে, এই স্কোয়ারটাকে আমি যদি 90 ডিগ্রিতে রোটেট করাই তাহলে কি হবে? এই যে আর্মটা আছে এ বি, বিটা একই জায়গায় থাকবে, এই পয়েন্টের অ্যাবাউটে যদি রোটেশনটা হয় বিটা একই জায়গায় থাকবে, এটা চলে আসবে এখানে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে পয়েন্ট সি, যেহেতু এটা এখানে আসবে তার মানে সিটা তখন চলে আসবে এখানে, মানে এই পুরো জিনিসটাকে ধরে আমি যদি ঘুরিয়ে দিই তাহলে সিটা তো এইখানটাতে চলে আসছে। আর এটা হচ্ছে পয়েন্ট ডি, তাহলে সি এর সঙ্গে আবার ডিটা কানেক্টেড, তাহলে সেই ডিটা চলে আসবে এখানে। তার মানে 90 ডিগ্রি রোটেশন দেওয়ার আগেও স্কোয়ার ছিল আর পরেও স্কোয়ার আছে, শুধু এবিসিডির পজিশনটা চেঞ্জ হয়েছে। দ্যাট ডাজ নট ম্যাটার। যদি অরিজিনাল ফিগার একই রকম দেখতে থাকে, মানে তুই আগেও একটা এরকম স্কোয়ার দেখছিস, তুই আগেও একটা স্কোয়ার দেখছিলি এবং তুই পরেও একটা স্কোয়ার দেখতে পেলি, অর্থাৎ ফিগারটা একই রকম থাকলো, এটাকে বলে সিমেট্রি অপারেশন। যেমন একটা সার্কেল, সার্কেলকে তুই যেই অ্যাঙ্গেলেই ঘোরাস না কেন সার্কেলটা সার্কেলই থাকে, ঠিক আছে। তারপরে যেমন মনে কর একটা রেক্ট্যাঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেলকে আমি যদি 90 ডিগ্রি ঘোরাই তাহলে সেটা দেখতে এরকম হয়ে যাবে, তার মানে 90 ডিগ্রি রোটেশন, তার মানে ফিগারটা একই থাকলো না। কিন্তু আমি যদি এটাকে আবার 90 ডিগ্রি ঘোরাই, এই পয়েন্টের অ্যাবাউটে মনে করো আমি যদি আবার 90 ডিগ্রি ঘোরাই তাহলে জিনিসটা দেখতে এরকম হবে। এখন কিন্তু এটা অরিজিনাল ফিগারের মতোই দেখতে হলো, অর্থাৎ 180 ডিগ্রি রোটেশন। তার মানে এইটার ক্ষেত্রে 90 ডিগ্রি রোটেশনে ফিগারটা আবার
ক্রিয়েট হলো, এইটার ক্ষেত্রে 180 ডিগ্রি রোটেশনে ফিগারটা আবার ক্রিয়েট হলো। যদিও যদি শুধু রেক্ট্যাঙ্গেলের কথাই বলা হয় তাহলে এটা ঠিক যে রেক্ট্যাঙ্গেলকে মানে 90 ডিগ্রিতে ঘোরালে সেটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে, কিন্তু সেটার যেহেতু লেংথ আর উইডথের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে তার জন্য 90 ডিগ্রিটা কিন্তু, যদিও বা এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি দেখলে মনে হতে পারে যে 90 ডিগ্রি রোটেশনটাও সিমেট্রি, কিন্তু তার নয়। 180 ডিগ্রিটাই রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে সিমেট্রি অপারেশন। সার্কেলের ক্ষেত্রে কি, যে কোনো স্মল অ্যাঙ্গেল, এনি অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি, যে কোনো অ্যাঙ্গেলে ঘোরালেই সার্কেলের মানে ফিগারটা একই থাকে। এবার সিমেট্রি অপারেশনের নাম কিভাবে দেওয়া হয়, এই যে 90 ডিগ্রি, তার মানে 2π/n ইকুয়াল টু 90 ডিগ্রি। এই সিমেট্রি অপারেশনকে বলবে n-fold symmetry অপারেশন। কোনো একটা ফিগার, if any figure repeats itself after a rotation of 2π/n degree, তাহলে the figure is said to have n-fold symmetry. তাহলে স্কোয়ারের ক্ষেত্রে স্কোয়ার হ্যাজ 2π/n equal to 90 ডিগ্রি, তার মানে হচ্ছে স্কোয়ার হ্যাজ 4-fold symmetry, n equal to 4. Rectangle, it has 180 ডিগ্রি, 2π/n equal to 180, অর্থাৎ it has 2-fold symmetry, মানে n equal to 2. সার্কেলের ক্ষেত্রে বলা মুশকিল আছে, কেননা এনি অ্যাঙ্গেল মানে এনি স্মল অ্যাঙ্গেল, তো সেটাকে এক্স্যাক্টলি কি বলে সেটা আমি জানি না, কিছু একটা নিশ্চয়ই বলে। ওরকম তো কোনো একটা ফাইনাইট ভ্যালু তো নেই, খুব ছোট একটা ভ্যালু হলেও মানে ইট রিপিটস ইটসেলফ। বোঝা গেছে, এইটা হচ্ছে সিমেট্রি অপারেশনের আর কি বেসিক ডেফিনেশন। এবার তো সেটাই তখন বলছিলাম যে ইনফাইনাইট ল্যাটিসের ক্ষেত্রে, ইফ দ্য ল্যাটিস ইজ ইনফাইনাইট, তখন দেখা যায় যে পেন্টাগন রিপিটিং ইউনিট দিয়ে কখনোই ইনফাইনাইট ল্যাটিস তৈরি করা যায় না। তাহলে আমরা যখন ল্যাটিসের ক্লাসিফিকেশন করব, কত প্রকারের ল্যাটিস হতে পারে বা কিরকম ইউনিট সেল, তার সিমেট্রি কিরকম হতে পারে, তখন আমাদের এক্সপেকটেশনস হচ্ছে আমরা পাবো 2π/1 রোটেশন বা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে পয়েন্ট গ্রুপ, 2π/2 রোটেশন, 2π/3, 2π/4 and 2π/6। 5 থাকবে না, 7ও থাকবে না এবং আর কিছুই থাকবে না। এবার হ্যাঁ, তো যেটা বলছিলাম, তাহলে এবার 2 ডাইমেনশনাল ল্যাটিস কত প্রকারের হতে পারে, বা বেসিক্যালি 2 ডাইমেনশনাল ল্যাটিসের ক্ষেত্রে ইউনিট সেল কত প্রকারের হতে পারে, হাউ মেনি টাইপস অফ ইউনিট সেল পসিবল। একটা কি হতে পারে, মোস্ট জেনারেল, ঠিক আছে। এবার মোস্ট জেনারেল ইউনিট সেল মানেই তার কি সিমেট্রি থাকবে, হয় সেটা, এবার 2π রোটেশনের আন্ডারে তো এমনিতেই সকলেই ইনভেরিয়েন্ট, ঠিক আছে। 2π রোটেশন মানে হচ্ছে ফুল রোটেশন, যে কোনো কিছুকে তুই পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে দিলি, তার মধ্যে কোনো নতুনত্ব নেই। অবভিয়াসলি সেটা একটা জিনিসকে পুরো 360 ডিগ্রি ঘোরালে সেটা আবার আগের জায়গাতেই চলে যাবে। তো 2π সিমেট্রিটা অ্যাকচুয়ালি যে কোনো ফিগারেরই থাকে, স্পেশালিটি হচ্ছে তার পরের গুলোর ক্ষেত্রে। তো
এবার অবলিক মানে মোস্ট জেনারেল যেটা, যার কোনো রেস্ট্রিকশনস নেই। কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখবি যে যত আমরা পরের গ্রুপগুলোতে যাচ্ছি তত কিন্তু আমাদের এই সমস্ত রেস্ট্রিকশনস আসছে, a1 ইকুয়াল টু a2, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। কিন্তু মোস্ট জেনারেল যে ল্যাটিস, সেটাতে দেয়ার ইজ নো রেস্ট্রিকশনস অন দ্য ইউনিট সেল ক্যারেক্টারিস্টিক্স। a1 নট ইকুয়াল টু a2, তার মানে যে কেউ যা খুশি হতে পারে। আলফাটাও নট ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ আলফা ক্যান হ্যাভ এনি ভ্যালু। সো if there is no restrictions, on the unit cell, then the symmetry is minimum. এখানে কোনো রেস্ট্রিকশনস নেই, সিমেট্রি মিনিমাম। সিমেট্রি মিনিমামটা হচ্ছে 2 পাই রোটেশনে, তো এটা এটার উপর আসেই। আচ্ছা, এবার দেখি যে 2 পাই বাই 2 অর্থাৎ পাই রোটেশন। পাই রোটেশনে এটা কি হয়? পাই রোটেশন অর্থাৎ যেমন এই লাইনটাকে যদি আমি পাই ঘুরিয়ে দিই, তাহলে এই লাইনটা এখানে চলে আসবে। না, এটাকে ডিফারেন্ট কালার করি। হ্যাঁ, তো এটাকে যদি আমি পাই রোটেশনে রোটেট করাই, তাহলে এই লাইনটা এখানে চলে আসবে। কিচ্ছু অসুবিধা নেই, কেননা এই দিকটা তো এই দিকটার সঙ্গেই, মানে বলতে চাইছি যে a1 আর a2 যে ইকুয়াল নয়, তাতে এখানে কোনো প্রবলেম নেই, কেননা এই ডিরেকশনেরটা হচ্ছে a1 আর এই ডিরেকশনের গুলো হচ্ছে a2। সুতরাং এটা আর এটা তো ইকুয়াল, তার মানে অবভিয়াসলি এটাকে রোটেট করলে এটা এখানে চলে আসবে। আচ্ছা, তারপরে বাকিগুলোকেও রোটেট করতে হবে। এটাকে যদি পাই রোটেট করাই, এটাকে যদি আমি পাই রোটেশন দিই, তাহলে এইটা চলে আসবে এইখানে। সো এরকম। সিমিলারলি এবার বাকি দুটো আমি আর দেখাবো না, বাকি দুটো নিজেরা ভাববি। সিমিলারলি প্রত্যেকটাকে যদি আমি রোটেট করাই, তাহলে দেখা যাবে যে আবার সেই পুরনো ইউনিট সেলটাই পাওয়া যাচ্ছে। তার মানে অবলিক ল্যাটিসের ক্ষেত্রে দুটো পয়েন্ট গ্রুপ সিমেট্রি অপারেশন স্যাটিসফাই হচ্ছে, বা যদি আমি ঘুরিয়ে বলি, তাহলে দুটো পয়েন্ট গ্রুপ 2 পাই বাই 1 এবং 2 পাই বাই 2, এবং 2 পাই বাই 2 দুটো পয়েন্ট গ্রুপ সিমেট্রি অপারেশন, বাট এ সিঙ্গেল ল্যাটিস টাইপ। সেটাই বলতে চাচ্ছিলাম যে 32 পয়েন্ট গ্রুপ সিমেট্রি অপারেশন আছে ঠিকই, কিন্তু ল্যাটিস টাইপ গুলো 32 থেকে অনেক কম হবে, কেননা দুটো তিনটে সিমেট্রি অপারেশন থেকে দেখা যাবে একটাই পার্টিকুলার ল্যাটিস টাইপ পাওয়া যাচ্ছে। যেমন এক্ষেত্রে দেখলাম 2 পাই বাই 1 আর 2 পাই বাই 2 দুটো সিমেট্রি অপারেশন করেসপন্ড টু ওয়ান পার্টিকুলার ল্যাটিস টাইপ, হুইচ ইজ অবলিক ল্যাটিস। ল্যাটিস টাইপকে কি দিয়ে ডিফাইন করা হয়? এই রেস্ট্রিকশনস দিয়ে ডিফাইন করা হয়, এই যে রেস্ট্রিকশনস। তাহলে অবলিক ল্যাটিসের যে ইউনিট সেল, তার স্পেসিফিকেশনস হচ্ছে a1 নট ইকুয়াল টু a2, আলফা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে ল্যাঙ্গুয়েজে লিখতে গেলে বা ভাবতে গেলে এরকমও ভাবা যায় যে if a unit cell has a1 not equal to a2, alpha not equal to 90 degree, then this unit cell has
2 pi by 1 and 2 pi by 2 symmetry না 2 pi by 1 2 pi by 2 point group symmetry বোঝা গেছে ইউনিট সেলের যদি স্পেসিফিকেশন হয় a1 not equal to a2 alpha not equal to 90 ডিগ্রি তাহলে সেই ইউনিট সেলের 2 pi by 1 আর 2 pi by 2 point group symmetry থাকে এবং the corresponding lattice type is called oblique lattice হয়ে গেল এটা হচ্ছে একটা ল্যাটিস টাইপ এগুলো সবই কিন্তু 2 ডাইমেনশনে আছে 2 ডাইমেনশনের একটা ল্যাটিস টাইপ এটা এখন তোরা যেটা করছিস সেটা হচ্ছে ল্যাটিসের ক্লাসিফিকেশন করছিস তাহলে ল্যাটিসের একটা ক্যাটাগরি পেলি which is oblique ল্যাটিস এইবার হচ্ছে নেক্সট ক্যাটাগরি হচ্ছে 2 pi by 1 2 pi by 2 তারপরেই ছিল 2 pi by 3 সেটাই আমরা এখন করছিলাম তাহলে 2 pi by 3 হচ্ছে 120 ডিগ্রি তারপরে আমি একটা এগুলো এখন বাদ দিয়ে যদি না বুঝে থাকিস তাহলে এগুলোতে পরেই যাচ্ছি পরপরই যাই তাহলে 1 2 হলো এবার 3 তে যাই 120 ডিগ্রি তার মানে এবার আমার দরকার এমন একটা ইউনিট সেল যাকে 120 ডিগ্রি রোটেট করালে সেটা আবার মানে একই ফিগার রিপ্রোডিউস করবে তো এবার সেটা আমরা থিওরিটিক্যালি ভাবছি যে আমি যদি এরকম একটা প্যারালেলোগ্রাম থাকে যার একটা অ্যাঙ্গেল 120 এবং একটা 120 হলে আরেকটা 60 এটা তো বটেই এবার কিন্তু এই ইউনিট সেলটা বানানোর পরে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম সেই ইন্টারেস্টিং জিনিসটা কি সেটা হলো যে আমি যদি এইটাকে অর্থাৎ A B C D প্রত্যেকটা আর্মকে ধরে ধরে যদি আমি 60 ডিগ্রি রোটেট করাই যেমন এটা বিসি কে আমি যদি 60 ডিগ্রি রোটেট করাই তাহলে এটা কি হবে তাহলে এটা এখানে চলে আসবে এটাকে রোটেট করালাম আচ্ছা এবার হ্যাঁ বল ঠিক ঠিক মিরর ইমেজ হবে কি দুটো আর্ম সমান এখানে হ্যাঁ দুটো আর্ম সমান a1 equal to a2 এক্স্যাক্টলি তাই ওটাই আমি ছবি এঁকে দেখাতে যাচ্ছিলাম 60 ডিগ্রি রোটেট করা যাবে 120 ডিগ্রি করা যাবে 60 ডিগ্রি রোটেট করলে এটা এরকম দেখতে হবে ও আচ্ছা এটাই বলতে চাচ্ছিলি মিরর ইমেজ আচ্ছা আচ্ছা বুঝেছি হ্যাঁ ঠিকই বলেছিস এই আর কি তো যা তাহলে এটাকে 60 ডিগ্রি রোটেট করা যাবে 120 ডিগ্রি রোটেট করা যাবে তাহলে দেখ এখানেও সেই একই ব্যাপারটা হলো সেটা হচ্ছে এটা কিন্তু দুটো আলাদা পয়েন্ট গ্রুপ ছিল 2 pi by 3 আর 2 pi by 6 দুটো পয়েন্ট গ্রুপ সিমেট্রি যেখান থেকে একটাই ল্যাটিস পাওয়া যাচ্ছে which is সেই ইউনিট সেলের ক্যারেক্টারাইজেশনটা কি a1 equal to a2 আর আলফা equal to 120 ডিগ্রি বা 60 ডিগ্রি or 60 ডিগ্রি দুটো পয়েন্ট গ্রুপ থেকে একটাই পেলাম ল্যাটিস টাইপ পেলাম এই ল্যাটিস টাইপের নাম হচ্ছে হেক্সাগোনাল ল্যাটিস হেক্সাগোনাল বলছে বিকজ অফ দিস দেখ মানে নিশ্চয়ই বুঝতে পারছিস এখানে একটা হেক্সাগন আছে এইটা তার জন্য ইট ইজ কল্ড হেক্সাগোনাল ল্যাটিস তাহলে কি কি হলো বলতো একটা হলো স্কোয়ার একটা হলো রেক্টেঙ্গেল একটা অবলিক স্কোয়ার ল্যাটিস রেক্টেঙ্গুলার ল্যাটিস তারপরে হলো হেক্সাগোনাল ল্যাটিস এগুলো কোনোটাই কিন্তু কোনোটার মতো নয়
তাই এগুলো হচ্ছে ডিস্টিংক্ট, সব আলাদা আলাদা ডিস্টিংক্ট ল্যাটিস টাইপ। আর একটা টাইপের হতে পারে, সেটা হচ্ছে যদি এরকম কিছু হয়, বলছি রেক্টেঙ্গুলার কিন্তু মাঝে আরেকটা আছে অ্যাটম। This is called centered rectangular lattice. A1 not equal to A2, alpha is 90 ডিগ্রি। মজার ব্যাপার হলো যে অবলিক স্কোয়ার রেক্টেঙ্গল হেক্সাগোনাল এবং সেন্টার্ড রেক্টেঙ্গুলার, এই যে পাঁচটা টাইপের ইউনিট সেল পেলাম, এই পাঁচটার মধ্যে কোনোটাই আরেকটার মতো নয়। অবলিককে স্কোয়ার দিয়ে বা স্কোয়ারকে অবলিক দিয়ে বা স্কোয়ারকে রেক্টেঙ্গুলার দিয়ে, মানে একটাকে আরেকটা দিয়ে ডিফাইন করা যাবে, এটা তো কোনোদিনই পসিবল নয়। এবং এই পাঁচটার বাইরে আর অন্য কোনো রকম ভাবেই তুই 2 ডাইমেনশনে পয়েন্টকে অ্যারেঞ্জ করতে পারবি না। অর্থাৎ বলতে চাইছি 2 ডাইমেনশনে পয়েন্টকে যত রকম ভাবে অ্যারেঞ্জ করা যায়, সেটা যেভাবেই করিস না কেন, সেটা করে দেখতেও পারিস, যত রকম ভাবে অ্যারেঞ্জ করিস না কেন, সেটা এই পাঁচটার মধ্যে কোনো না কোনোটার ভেতরে অবশ্যই ঢুকে যাবে। যদি খুব বাজে টাইপের ল্যাটিস আঁকার চেষ্টা করিস তাহলে তো সেটা অবশ্যই অবলিকের মধ্যেই ঢুকে যাবে। আর যদি কিছু সিমেট্রি রেখে যদি তোরা ল্যাটিস বানাস, তাহলে স্কোয়ার রেক্টেঙ্গল হেক্সাগোনাল কিংবা সেন্টার রেক্টেঙ্গুলারের মধ্যে ঢুকে যাবে। এবার যদি বলিস যে আমি এরকম করব, যে আমি এখানে আরেকটা পয়েন্ট ঢুকিয়ে দেবো, তাহলে আপনি সেটাকে কি দিয়ে এক্সপ্লেন করবেন? অ্যান্সারটা হচ্ছে সেসব ক্ষেত্রে যেটা ভাবা হয় সেটা হলো যে তার মানে আমার অরিজিনাল ল্যাটিস, তার সঙ্গে এটা একটা বেসিস। হ্যাঁ হ্যাঁ, ট্রায়াঙ্গেল অবশ্যই আঁকা যায়, ট্রায়াঙ্গেল আঁকতে কেউ নিষেধ করেনি, কিন্তু ট্রায়াঙ্গেল দিয়ে তুই ল্যাটিস বানাবি, বানিয়ে দেখবি যে সেটা এই পাঁচটার মধ্যে কোনো একটা মতনই হয়ে গেছে, কমন পড়ে যাবে আর কি। বুঝেছিস? এটা আমরাও অনেক কিছু এঁকে এঁকে দেখতাম, এটা তোরাও এঁকে দেখলে মজা পাবি। মানে সবসময় তো দেখ, সবসময় তো ল্যাটিস দেখে বোঝা যায় না এটা কিরকম ধরনের ইউনিট সেল হলে। রিপিটিং ইউনিট খুঁজে বার করা অত সহজ নয়, মানে এগুলো তো আমি খুব সিম্পল, 2 ডাইমেনশন অ্যাকচুয়ালি খুবই সিম্পল। আর কিছুটা তুই কত ভালো ছবি আঁকতে পারছিস তার উপর ডিপেন্ড করে, কিন্তু কথা হচ্ছে তুই যতই আজে বাজে ল্যাটিস বানাস না কেন, দেখবি কোনো না কোনো ভাবে এটা ঠিকই পাঁচটার মধ্যে কোনোটাতে ঢুকে যাচ্ছে। তাহলে এই পাঁচটা হচ্ছে ডিস্টিংক্ট ল্যাটিস টাইপ। ডিস্টিংক্ট কথাটা ইম্পর্টেন্ট, একটা দিয়ে আরেকটাকে এখানে ডিফাইন করা যায় না। এই যে ডিস্টিংক্ট ল্যাটিস টাইপ, এগুলোকেই বলে ব্রাভাই ল্যাটিস। ডিস্টিংক্ট ল্যাটিস টাইপ, all distinct lattice types are called Bravai lattice। এবং তাহলে in 2 dimension there are 5 Bravai ল্যাটিস। ঠিক আছে, কিন্তু ব্রাভাই ল্যাটিসের ডেফিনেশনটা
এইবার ব্রাভাইলাইটিসের ইন্ট্রোডাকশন হয়ে গেছে, এইবার ব্রাভাইলাইটিসের ডেফিনেশন পড়বো, তারপর দেখবো যে 3 ডাইমেনশনে ব্যাপারটা কিরকম হচ্ছে। ঠিক আছে, আজকে এতটাই থাক। আর সলিড স্টেট তোরা, মানে আমি অ্যাকচুয়ালি যেটা ফলো করছি সেটা হচ্ছে কিটেল এবং অ্যাশক্রফট মার্মিন, মার্মিনের বানানটা ভুলে যাচ্ছি। এর মধ্যে অ্যাশক্রফট মার্মিনটা একটু কঠিন, তবে খুব ভালো বই। কিটেলটা তো খুবই ভালো, লোকে কঠিন বলে, আমার অতটা কঠিন মনে হয় না। তবে আমি সাজেস্ট করবো যে আগে এগুলো দিয়ে শুরু কর, যদি মনে হয় যে প্রচন্ড কঠিন লাগছে তাহলে ডেকারটা দেখিস, ডেকারও ভালো, ডেকার ইজ অলসো গুড। আর এর বাইরে অন্য কোনো বই যদি পড়িসও তাহলেও সাইড রেফারেন্স হিসেবে অবশ্যই এগুলো দেখিস, মানে এগুলো হচ্ছে পড়লে পরে সলিড স্টেট ফিজিক্সটা ভালো করে মানে ক্লিয়ারলি বোঝা যাবে এবং ইন মোর ডিটেল। কেননা এই যে ল্যাটিসটা যেটা বললাম সেটা কিন্তু সিম্পল একটা ছক কেটে 2 মিনিটে শেষ করে দেওয়া যায়। ঠিক আছে, A1 ইকুয়াল টু A2, A1 নট ইকুয়াল টু A2 ইত্যাদি। কিন্তু তাহলে ল্যাটিসের বেসিক ব্যাপারটাই বুঝবি না, যে সিমেট্রি ছাড়া, মানে ল্যাটিস মানেই হচ্ছে সিমেট্রি দিয়ে বুঝে ব্যাপারগুলোকে পড়লে ল্যাটিসের আসল এসেন্সটা বুঝতে পারবি। সেই জন্য যদি বইগুলো কঠিন লাগে ইজি বই দেখতেই পারিস, তবে ফর রেফারেন্স এটা কিন্তু মাস্ট, কিটেল এবং অ্যাশক্রফট মার্মিন। কেমন? আর যদি বইটাই লাগে আমাকে বলিস, আমার কাছে ইবুক আছে সবগুলোরই। ঠিক আছে, এবার তোরা ভালো করে ছবি এঁকে 2 ডাইমেনশনে এই 5টার বাইরে আর কিছু পাচ্ছিস কিনা বলিস, আর পারলে পরে তো নোবেল প্রাইজ পাওয়ার সম্ভাবনা আছেই। সলিডের ক্লাস আবার হবে কালকে বুধবার, কালকে কোয়ান্টাম হবে, শুক্রবার, ফ্রাইডে আবার সলিডের ক্লাস হবে।